আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষা আসা 2020-21 সেশনে ফিজিক্স অংশ থেকে তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো প্রশ্ন এসেছিল প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলছে একটা কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে এত এত। ইঞ্জিনটি তাপ উৎস থেকে এত তাপ গ্রহণ করে আবার কিছু তাপ কাজে রূপান্তরিত করে, অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে। বর্জিত তাপের পরিমাণ কত জুল এটা আমাদের বের করতে বলছে। সো কার্নো ইঞ্জিনের হচ্ছে তাপমাত্রা এবং তাপের ভেতর বর্জিত এবং গ্রহণের তাপের ভেতর একটা সুন্দর ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে Q2 ডিভাইডেড হচ্ছে Q1 ইকুয়াল লিখতে পারবো হচ্ছে T2 ডিভাইডেড হচ্ছে T1, বা এটাকে এই পাশে লিখতে পারো বা উপরে 1 নিচে 2 এভাবে লিখতে পারো। আমাদের কি বের করতে বলছে ভালোভাবে খেয়াল করো, আমাদের বের করতে বলছে হচ্ছে বর্জিত তাপের পরিমাণ। সো Q1 টা হচ্ছে যে গ্রহণ করে তাপ সেইটা, আর Q2 টা হচ্ছে বর্জিত তাপ, T1 টা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, আর T2 টা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। আমাদের বের করতে বলছে হচ্ছে তাপ মানে বর্জিত তাপের পরিমাণ। বর্জিত তাপ মেনস হচ্ছে আমাদের Q2 এর মান বের করব, বা Q2 এর মানে এভাবে হবে, দেখো Q2 সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে T2 ডিভাইডেড হচ্ছে T1 ইকুয়াল হবে হচ্ছে Q1। যে ডাটাগুলো দিয়ে আছে একটু এই পাশে সেগুলো একটু লিখে রাখি। দেখো এইখানে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1। এই T1 টা দেয়া আছে হচ্ছে দেখো 337 300 কত 27 ডিগ্রি সেলসিয়াস। বাট আমাদের সেলসিয়াসে নিলে হবে না, আমাদের ক্যালভিনে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালভিনে কিভাবে কনভার্ট করব, এইটার সাথে জাস্ট 273 যোগ করবা। 273 যদি যোগ করা হয় তাহলে কত হয় দেখো তো, এটা হবে 400 আর 200 600 কেলভিন। এটা হচ্ছে T1 এর মান পাইলাম। আর T2 টা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। T2 টা হচ্ছে এটা কত দেয়া আছে দেখো 127 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ক্যালভিনে নিতে হবে, 273 যোগ করবা তাহলে হবে হচ্ছে 300 400 কেলভিন হবে। আর আরেকটা কি দেয়া আছে দেখো, ইঞ্জিনটি তাপ উৎস থেকে এত তাপ গ্রহণ করে। গ্রহণ করে মানে কি, Q1 টা দেয়া আছে। Q1 এর মান কত 4500 জুল। আমাদের বের করতে বলছে বর্জিত তাপের পরিমাণ, Q2 এর মান কত বের করতে বলছে। জাস্ট এই মানগুলো এই ফর্মুলায় বসে দেবো, আমাদের অটোমেটিক্যালি কিন্তু Q2 এর মানটা চলে আসবে। তাহলে দেখো T2 এর মান কত 400 ডিভাইডেড হবে T1 এর মান হচ্ছে 600, এর সাথে গুণ হবে হচ্ছে Q1 এর মান কত 4500। এখানে ক্যালকুলেশন করে দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, এরপর দেখো উপরে হচ্ছে 2 দ্বারা ভাগ ভাগ যায় তাহলে হবে কত 200, আর নিচে 2 দ্বারা ভাগ গেলে হচ্ছে 3। আর এই 3 দ্বারা দেখো 45 কে ভাগ করলে হবে হচ্ছে 15। তাহলে 15 সাথে যদি 200 গুণ করা হয় 15 দেখো 30 মানে হচ্ছে 3000, এটা জুল এককে আসবে। অতএব Q2 বর্জিত তাপের পরিমাণ আসলে হচ্ছে 3000 জুল। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3000। ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে কোন রাশি বা কণার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। সো কোন রাশি, এখানে আছে আলফা বিটা গামা এক্স রে, এগুলোর ভেতর হচ্ছে কোন রাশির হচ্ছে কণার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। কিভাবে মনে রাখবা, আমরা নরমালি জানি হচ্ছে আমরা মুখস্থ যে কোণাগুলো হয় এভাবে মনে রাখি, আলফা বিটা আর হচ্ছে গামা, তাই তো আলফা বিটা গামা এগুলো কিন্তু হচ্ছে রাশি। আলফা বিটা আর হচ্ছে গামা এর এক্স রে, এটা কিন্তু হচ্ছে কোন হচ্ছে কোণা না, এটা কিন্তু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য একটা এক্স রে। তারপর হচ্ছে আলফা বিটা গামা, আমাদের এই তিনটার ভেতরে এখন হিসাব করতে হবে কোনটার ক্ষমতা বেশি। আমরা কিভাবে মনে রাখি, আলফা বিটা গামা যেটা লাস্টে আসবে আলফা বিটা গামা
এই গামার সবচেয়ে হচ্ছে ভেদন ক্ষমতা বেশি, তার থেকে বেশি হচ্ছে বিটা, তার সর্বনিম্ন হচ্ছে আলফা। তাহলে সবচেয়ে বেশি কোনটা হবে? আলফা। তারপরে তার থেকে একটু কম বিটা, তার থেকে সবচেয়ে কম হচ্ছে আলফা, সবচেয়ে বেশি হচ্ছে গামা। মনে রাখবা সবচেয়ে বেশি গামা আর সবচেয়ে কমটা হচ্ছে আলফা। তাহলে কি প্রশ্নে কি বলছে? ক্ষমতা সবচেয়ে বেশি কোনটা? বেশি কোনটা হবে? গামা। সো অ্যান্সারটা হবে সি নাম্বার। দেখো এই প্রশ্ন বলছে একটা পি টাইপ পরিবাহী চার্জ কি? আমরা জানি পি টাইপে কি থাকে, আমরা জানি হচ্ছে পি টাইপ মূল হচ্ছে ত্রিযোজী মৌলতে ঘটে, আর পি টাইপে কিন্তু হচ্ছে হোল থাকে। আর এন টাইপ হচ্ছে পঞ্চযোজী মৌল, ওইখানে কিন্তু হচ্ছে ইলেকট্রন থাকে। আমরা নর্মালি জানি হচ্ছে হোলের চার্জ কিন্তু হচ্ছে পজিটিভ হয় আর ইলেকট্রন চার্জ হচ্ছে নেগেটিভ হয়। সে অনুযায়ী অ্যান্সার কি হবে? পি টাইপ অর্ধপরিবাহীর চার্জ হবে হচ্ছে ধনাত্মক, ম্যাক্সিমাম এই ভুলই করবা। কিন্তু এইটার অ্যান্সার ধনাত্মক হবে না, কেন না? কারণ একটা একটা ইয়ের ভিতর যখন থাকে পি টাইপ আর এন টাইপ, যখন হচ্ছে একটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ভিতর যখন হচ্ছে হোল এবং হচ্ছে এন টাইপ মানে ইলেকট্রন যখন থাকে, বুঝছো, তখন সর্বোপরি এর পজিটিভ আর এর নেগেটিভ এই দুইটা চার্জ মিলে হচ্ছে নিরপেক্ষ চার্জ হয়। নিরপেক্ষ চার্জ হয়। আমরা আলাদাভাবে চিন্তা করতে পারবো না এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে। একটা সেমিকন্ডাক্টরের ভিতরে খালি যে হোল থাকবে না, শুধু হোল থাকে না বা সবগুলো ইলেকট্রন থাকবে, এটাও ইলেকট্রন থাকে না। হোল এবং হচ্ছে ইলেকট্রন দুইটা কিন্তু হচ্ছে পরস্পর বিপরীত ভাবে এভাবে থাকে, যার কারণে পরস্পরের কারণে হচ্ছে সর্বোপরি চার্জটা হয়ে যায় হচ্ছে নিরপেক্ষ। তো অ্যান্সারটা হবে সি নাম্বার। অনেক সময় কিন্তু এই ধনাত্মক চার্জ দিবে, কিন্তু এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না। এই নিরপেক্ষ হবে হচ্ছে পি টাইপ, বা যদি এখানে এন টাইপের কথা বলতো সর্বোপরি চার্জটা কিন্তু নিরপেক্ষতায় হবে। এখানে বৈদ্যুতিক ফ্লাক্সটা কত হবে? আমরা জানি হচ্ছে 1 একক চার্জের জন্য হচ্ছে বৈদ্যুতিক ফ্লাক্স হচ্ছে 1/8, এইটা বুঝছো? তাহলে অতএব 2 একক কি হবে? অতএব 2 একক চার্জের জন্য হবে, উপরে 2 ওয়ানের সাথে গুণ হবে আর নিচে হচ্ছে এইটা হবে। তো অ্যান্সারটা হচ্ছে এইটা। এটার সাথে দেখা হচ্ছে ডি নাম্বার অপশন মিলে যায়, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন বলছে কত বেগে একটা বল যদি উপরের দিকে নিক্ষেপ করলে সে বলটি 1 সেকেন্ড পর্যন্ত ভূমিতে ফিরে আসবে। তাহলে দেখো এইখান থেকে একটা বল যদি তুমি হচ্ছে একটা একটা বলকে যদি হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করলা, নিক্ষেপ করার পরে আবার ওই বলটি আবার ভূমিতে ধরো পড়ে আসবে, তাহলে এই যাওয়া এবং আসার মানে হচ্ছে সময়টা বলে দিয়েছে 1 সেকেন্ড, বাট এইখানে কত আদিবেগে নিক্ষেপ করলে এটা আমাদের বের করতে বলছে। এই যাওয়া এবং আসার টোটাল সময়টা 1 সেকেন্ড বলে দিয়েছে। সো দেখো এরকম কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা ভূমিতে পড়ে, যদি সেটার ফর্মুলা হয়, সময়ের ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল হচ্ছে 2u ডিভাইডেড হচ্ছে জি। আমাদের কি বের করতে বলছে? ইউটা আদিবেগ কত বেগে নিক্ষেপ করছে, বা এইখান থেকে ইউ সমান সমান হবে টিজি, বা ইউ সমান সমান ফর্মুলা হবে হচ্ছে টিজি ডিভাইডেড হচ্ছে 2। এখানে ক্যালকুলেশন করি, দেখো টি সময়ের মান কত বলে দিয়েছে? 1 সেকেন্ড গুণ জির মান হচ্ছে আমরা জানি 9.8 ডিভাইডেড হচ্ছে 2 দ্বারা 9.8 কে যদি ভাগ করো তাহলে হবে হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হচ্ছে 4.9, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে একটা বর্তনী দেওয়া আছে, বলছে উপরের বর্তনী এল ও এম বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ কত? এম এবং এল এর ভিতর মধ্যবর্তী তুল্য রোধ কত এটা বের করতে বলছে। সো দেখো এইখানে হচ্ছে এই 3 ওহম তিনটা যে রোধ দেওয়া আছে, এইটার তিনটার বিন্দু কিন্তু এই তিনটারও এই বিন্দু আর এই বিন্দু সেম, মানে একাধিক রোডের জন্য হচ্ছে বিন্দুগুলো যে সেম হয় সেটা হচ্ছে প্যারালালে আছে, ওইটা হচ্ছে সমান্তরালে আছে। দেখো এইটা 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 সমান্তরালে আছে। এই তিনটা রোধের যদি তুল্য রোধ বের করি, দেখো আর পিটা হবে হচ্ছে আরপিটা হবে হচ্ছে 1/R1 প্লাস হচ্ছে R2 প্লাস হচ্ছে
1/r3 ইনভার্স হবে। এটাকে প্রথমটা রেখে দ্বিতীয়টাকে তৃতীয় যদি ধরি তাহলে হবে 1/3 প্লাস একই সেম রোধ 1/3 এরপর হবে হচ্ছে ইনভার্স। এখানে তো লসাগু করে নিচে হবে হচ্ছে 3, উপর হবে 1 + 1 + 1 ইনভার্স, তাহলে 3/3 ইনভার্স হচ্ছে 1, দ্যাট মিন্স 1 ইনভার্স 1 মানে 1/1, দ্যাট মিন্স 1ই। সো একাধিক যে কয়েকটা রোধ থাকবে প্যারালালে সেই মানের যে রোধ হয় ওই রোধের তুল্য রোধ হচ্ছে 1 হবে, এটা মনে রাখবা। তাহলে দেখো এখন এইটার যে প্যারালাল করছি এটা তুল্য রোধ বের করছি, তাহলে দেখো এই বর্তনী কিন্তু এভাবে এরকম হবে, এখানে হচ্ছে এল বিন্দু, এইটা হচ্ছে এম বিন্দু। তাহলে দেখো এইটা হচ্ছে 10 ওহম দেয়া আছে, আর এইটার এই মাঝখানে পুরোটুকু তুল্য রোধ কত পাইছি 1, আর এইটা রোধ হচ্ছে 9 ওহম। তাহলে দেখো এই তিনটা কিন্তু সিনোনিম আছে, দেখেই তুমি চিনতে পারছো, কারণ দেখো এইটার আদি বিন্দু এখানে, আবার মানে এর একটা বিন্দু এখানে আর এর একটা বিন্দু হচ্ছে এই দুইটা সেম আছে, আর আরেকটা বিন্দু দেখো এইটার সাথে আছে, মানে এরকম প্যারালালে নাই, বুঝছো? তাহলে এটা কিন্তু সিনোনিম থাকলে জাস্ট যোগ করে দেবো সবগুলো, 20 এর সাথে 11 1 যোগ করে 11, 9 যোগ করো, তাহলে এই তুল্য রোধ আর এস টা হবে হচ্ছে 20 ওহম। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 20 ওহম। প্রশ্ন বলছে ইয়ং এর বৃত্তিচাপ প্রদর্শন পর্দায় পরীক্ষায় পর্দায় উৎপন্ন অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য হচ্ছে, এটা মুখস্থ রাখবা। অন্ধকার অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্যর ফর্মুলা হচ্ছে 2n + 1 ডিভাইডেড 2 ল্যামডা। এটা মুখস্থ রাখবো। এটার সাথে দেখো সি নাম্বার অপশন মিলে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে এত শক্তি সম্পন্ন ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা বের করতে বলছে। সো আমরা দেখো আমরা শক্তির ফর্মুলা জানি হচ্ছে E = AC ডিভাইডেড ল্যামডা। আমাদের কিসের মান বের করতে বলছে, ল্যামডার মান, তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে বলছে। তরঙ্গ দৈর্ঘ্য ফর্মুলা হবে AC ডিভাইডেড হচ্ছে E। এখানে H এবং C এর মান বসিয়ে দেব, তাহলে আর E এর মান বসিয়ে দিলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান বের আসবে। H টা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর মান কিন্তু হচ্ছে 6.67 গুণন 10⁻34 গুণন হচ্ছে C টা হচ্ছে আলোর বেগ হচ্ছে 3 গুণন 10⁸, আর E টা শক্তি দিয়ে আছে কত জুল, 6.63, এটা সম্ভবত 3 হবে, এর সাথে মিল হবে, আমার কি একবারে এক্সাক্ট মনে নেই। 6.63 গুণন 10⁻19, দেখো এইটার একটা সেম কাটা যাবে, উপরে থেকে 3 গুণন, দেখো এই দুইটার বেস সেম, তাহলে ভগ্নাংশ আছে, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার হচ্ছে মাইনাস দিবে, মাইনাস মাইনাসে প্লাস হবে হচ্ছে 19, আর এটারও বেস সেম, আর গুণ অবস্থায় আছে, এর পাওয়ারটা হবে যোগ হবে। তাহলে দেখো 2 গুণন 10⁻, এখানে এই দুইটা যদি যোগ করি তাহলে কত হয় দেখো, 27, তাহলে হচ্ছে 27 থেকে যদি হচ্ছে -34 করো তাহলে কত হবে, 27 থেকে যদি -34 করো তাহলে হচ্ছে -7 হবে। এখন দেখো তো 3 গুণ 10⁻, এটা কিন্তু এসআই একক মিটার আসলো, আমাদের কি বের করতে বলছে, ন্যানোমিটার। ন্যানোমিটার কিভাবে কনভার্ট করবো, জাস্ট এর সাথে 10⁹ দ্বারা গুণ করলে ন্যানোমিটারে কনভার্ট হবে। তাহলে 3 গুণন দেখো 10⁻, এর সাথে এই পাওয়ার দুটো যোগ করলে পাওয়ার 2 আসবে, 10⁻2 মানে হচ্ছে 100, আর হচ্ছে 300 সাথে 100, 3 এর সাথে যদি 100 গুণ করো তাহলে হবে 300 ন্যানোমিটার। আশা করি বুঝতে পারছি, অ্যান্সার হবে এ নাম্বার। দেখো এই প্রশ্নে বলছে ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে একটা 2 কেজি বস্তুর ভরকে 3 মিটার/সেকেন্ড ইনভার্স টু ত্বরণে যদি উঠাতে হলে বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে। সো এটার একটা চিত্রটা অঙ্কন করতে বুঝতে সুবিধা হবে। এটা একটু সমান করে আঁকাই। দেখো এইখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু, এই বস্তু কি করা আছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটা আনত তল আছে, এটা হচ্ছে আনত তল, এই একে উপর দিকে ওঠানোর জন্য এ বল প্রয়োগ করা হলো, বুঝছো?
আর কিছু কি ডাটা দিয়ে আছে। আর বস্তুকে এত ত্বরণে উপরে ওঠানো হলে ত্বরণের মান এর মান দিয়ে আছে। এখন দেখো বস্তু কিন্তু নিচের দিকে তার ওজন ডাব্লু এ বরাবর কাজ করবে। আমাদের উপাংশ যদি ভাগ করে দেখো, এদিকে একটা উপাংশ হবে, আরেকটা উপাংশ কিন্তু এদিক হবে। এইটা 30 ডিগ্রি হলে এইখানেও দিবে 30 ডিগ্রি কিন্তু হবে। তাহলে দেখো এইটা হবে হচ্ছে ডাব্লু কস, যার সাথে অ্যাঙ্গেল সেটা কিন্তু থিটা হয় 30 ডিগ্রি। আর এইদিকে আরেকটা উপাংশে ভাগ হবে, সেটা কিন্তু হবে ডাব্লু, এদিক হবে সাইন 30 ডিগ্রি। এখন প্রশ্ন বোঝো, এখন বলছে বস্তুকে ওপরের দিকে ওঠাতে হবে, এটা নিচের দিকে পাচ্ছে, এই দিকে একটা বস্তু টানতেছে, এইদিকেও টানতেছে, ওপরের দিকে ওঠালে কি হবে, এটা কিন্তু এফটা বড় হতে হবে। তাহলে সত্যমতে লিখতে পারবো এফ মাইনাস এইটা ডাব্লু সাইন 3 সমান সমান বস্তুর হচ্ছে এটা নিট বল সমান সমান হচ্ছে এফ সমান সমান এম এ। বুঝছো, আমাদের এফটা কত বল প্রয়োগ করতে হবে এটা বের করতে বলছে। তাহলে এফ সমান সমান হবে এম এ প্লাস হচ্ছে ডাব্লুর পরিবর্তে আমরা লিখতে পারবো ডাব্লু মানে হচ্ছে এম জি, নিচের দিকে কাজ করতেছে, এম জি সাইন 30 ডিগ্রি। তাহলে দেখো এম এর মান কত, বস্তুর ভর কত কেজি বলেছে 2 কেজি, বস্তুর ত্বরণ এর মান বলেছে হচ্ছে 3 কেজি, এর প্লাস এম কত, এমটা হচ্ছে 2 কেজি, আর জির মান 9.8 গুণন সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো এই টু কাটা, এখানে 3 দোকানো 6 প্লাস হচ্ছে দেখো 9 পয়েন্ট, এখানে থেকে হচ্ছে 9.8, 6 এর সাথে 9.8 যদি যোগ করো তাহলে হচ্ছে 15.8, এটা কিন্তু হচ্ছে নিউটন। তো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 15.8 নিউটন। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। জাস্ট এই চিত্রটা বসলে এই প্রশ্ন সলভ করার কোনো ব্যাপারই না। সো দেখো এই প্রশ্নে বলছে একটা হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় যখন ফিরে আসে তখন কি ঘটবে, তখন হচ্ছে ফোটন নিঃসরণ ঘটবে। এটা একটা মুখস্থ রাখবে যে একটা হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থায় যখন ভূমি অবস্থায় ফিরে আসে তখন ফোটন হচ্ছে নিঃসরণ ঘটে, এটা মুখস্থ রাখবে। দেখো শতকরা ত্রুটি বের করার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা ইউজ করতে হয়, ফর্মুলাটা হচ্ছে ডেল এ ডিভাইডেড হচ্ছে এ, শতকরা যেহেতু সেহেতু হচ্ছে 100% হবে। বাদ দেখো এই প্রশ্নে হচ্ছে গোলকের ব্যাসার্ধ দেয়া আছে, তো ডিরেক্টলি হচ্ছে ত্রুটিটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আয়তনের মানে ক্ষেত্রফলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে দেয় না, আমাদের ব্যাসার্ধের সাথে সম্পর্ক নিতে হবে। দেখো আমরা হচ্ছে ক্ষেত্রফল সমান সমান জানি হচ্ছে গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, এই 4 এবং হচ্ছে পাই এই দুইটা কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট মান। তাহলে দেখো জাস্ট কনস্ট্যান্ট মান যেহেতু এটা লিখবো না, বা এর সাথে যেগুলো আমরা আর স্কয়ারের সম্পর্ক আছে, বুঝছো, আর স্কয়ার সম্পর্ক আছে। আর মনে রাখবা গোলকের ত্রুটি ক্ষেত্রে এই আর যে থাকে এই পাওয়ারটা সামনে হিসাব করতে হয় 2r এভাবে। তাহলে এর সাথে সমানুপাতিক সম্পর্ক কি, এই ক্ষেত্রফলের সাথে সম্পর্কটা হচ্ছে 2r, বুঝছো, এই পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে দেখো আমরা এইটার ক্ষেত্রে কি রকম করে লিখতে পারি, দেখো আমরা হচ্ছে এই ক্ষেত্রফলের সাথে হচ্ছে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে 2r, বা দেখো আমরা হচ্ছে ডেল ডেল এর ডেল এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে 2 ডেল আর, আর নিচে হবে হচ্ছে আর। বুঝছো, এইটা হচ্ছে ডিরেক্টলি এই ফর্মুলা থেকে, এই ফর্মুলা তোমাদের বইয়ে লেখা আছে দেখবা। এখানে দেখো মানগুলো বসাই 2 গুণন ডেল আর মানে কত হচ্ছে, গোলকের হচ্ছে হিসাব ত্রুটি হয়েছে প্লাস মাইনাস 0.1 মানে হচ্ছে 0.1 হবে ডেল আর, ডিভাইডেড হচ্ছে আরটা হচ্ছে ব্যাসার্ধ কত 2 ব্যাসার্ধের, এর সাথে হচ্ছে 100% গুণ করতে হবে যেহেতু শতকরা হিসাব করতে বলছে। দেখো এই টু কাটা 0.1 এর সাথে যদি 100 গুণ করো তাহলে হবে হচ্ছে 10%। সো এই অ্যান্সার হচ্ছে 10, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন বলছে হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু যদি এত বেগে একটা দেয়ালে লম্বাভাবে আঘাত করে এত বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের ঘাত বল কত। ঘাত বলের ফর্মুলাটা হচ্ছে অল্প সময়ে যে হচ্ছে বলটা ক্রিয়া করে এফটি সমান সমান হয় হচ্ছে এম ভি মাইনাস ইউ
এটা হচ্ছে ঘাত বলের ফর্মুলা। তাহলে দেখো এফটি মানে এটা ঘাত বল সমান সমান বের করবো, তাহলে এম মানে বস্তুর ভর কয় কেজি, 5 কেজি বসালাম। আর দেখো হচ্ছে আদি বেগ ছিল এত, আর হচ্ছে শেষ বেগটা হচ্ছে এত। সো দেখো একটা বল মানে একটা বেগে একদিকে গেছে আর আরেক বেগে চলে যাচ্ছে, তাহলে একটা বিপরীত হবে। সো ধরলাম হচ্ছে এই ভিটা হচ্ছে এটাই পজিটিভ, ধরলাম হচ্ছে 0.8, এইটা হচ্ছে পজিটিভ, এরপর ফর্মুলা মাইনাস, তাহলে আরেকটা বেগ কিন্তু অবশ্যই নেগেটিভ হবে বিপরীত দিক, তাহলে এইটাই ধরলাম বিপরীত দিক, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এখানে হবে হচ্ছে 1.2। এখানে যদি ক্যালকুলেশন করি দেখো 2 গুণন এখানে হবে হচ্ছে 2, দ্যাট মিন্স 10 নিউটন সেকেন্ড। তো অ্যান্সারটা হচ্ছে 10, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে এ ও বি গ্রহদ্বয়ের ভর যথাক্রমে এম এবং 2m এবং ব্যাসার্ধ যথাক্রমে আর এবং 2r হলে এদের অভিকর্ষ ত্বরণের অনুপাত GA/GB কত, এটা বের করতে বলছে। সো আমরা দেখো এই এ বস্তুর ক্ষেত্রে আমরা জি এটা বের করি। দেখো GA সমান সমান কি হবে, মানে এ বস্তুর জি মানে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা হচ্ছে GM ডিভাইডেড হচ্ছে আর। দেখো এই যেটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এ বস্তুর ক্ষেত্রে ভরটা এম এম দিয়ে দিয়েছে এবং আরটাও ব্যাসার্ধ আরো দিয়ে দিয়েছে, তাহলে জি এ এর আমরা ত্বরণ পেলাম জি এম ডিভাইডেড হচ্ছে আর। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবার আমরা হচ্ছে এই বি বস্তুর যেটা বের করব, জিবি, জি বস্তুর অভিকর্ষ ত্বরণের ফর্মুলা সেম, জি এম ডিভাইডেড আর, যেটা হচ্ছে কনস্ট্যান্ট মান এম, এই বি বস্তুর ভর এম কত বলে দিয়েছে, দেখো এমটা হচ্ছে 2m, তাহলে এম এর পরিবর্তে কিন্তু হবে হচ্ছে 2m, সরি এখানে আর স্কয়ার হবে, gm ডিভাইডেড আর স্কয়ার, এটা আর এর পরিষ্কার তো আর স্কয়ার হয়, ডিভাইডেড হচ্ছে আর স্কয়ার। সো দেখো বি বস্তুর ক্ষেত্রে ব্যাসার্ধ কত বলেছে 2r, 2r এরপর হচ্ছে স্কয়ার। এখানে যদি একটু ক্যালকুলেশন করি দেখো উপরে হবে হচ্ছে 2gm ডিভাইডেড নিচে হবে হচ্ছে 4r স্কয়ার। দেখো এই 2 দ্বারা 4 কে কাটলে এখানে থাকবে 2, তার মানে হচ্ছে জি এম নিচে আসতেছে 2r স্কয়ার। অতএব আমরা হচ্ছে বি বস্তুর অভিকর্ষ ত্বরণের পাইলাম এইটা, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন প্রশ্নে কি বলছে জি এ ইস টু জিবি, মানে হচ্ছে আমাদের এইটা ইস টু এইটা আমাদের অভিকর্ষ ত্বরণের মান কত, অতএব জি এ ইস টু মানে হচ্ছে ডিভাইডেড জিবি কি হবে দেখো ক্যালকুলেশন করি, জি এর অভিকর্ষ ত্বরণ মান পাইছে হচ্ছে জি এম ডিভাইডেড হচ্ছে আর স্কয়ার, ডিভাইডেড জি এর অভিকর্ষ ত্বরণের মান হবে হচ্ছে জি এম ডিভাইডেড হচ্ছে 2r। দেখো এবং ভগ্নাংশের নিচে যদি একটা ভগ্নাংশ থাকে উপরের ভগ্নাংশকে ঠিকই রেখে নিচের ভগ্নাংশটা উল্টে দেব, এবং এখানে যদি উপর এই ভগ্নাংশকে ঠিকই রেখে দেই জি এম ডিভাইডেড হচ্ছে আর স্কয়ার, গুণ দিয়ে উল্টে দেব, এই হরটা যাবে লবে আর এই লবটা আসবে হচ্ছে নিচে জি এম। এখানে দেখো এই জি এম আর এই জি এম কাটা, এই আর দ্বারা ও এখানে আর স্কয়ার হবে, এখানে কিন্তু আর স্কয়ার হবে, 2r স্কয়ার হবে। আবার দেখো এখানে আর স্কয়ার হবে, এ আর স্কয়ার আর এ আর স্কয়ার কাটা, দেখো উপরে থেকে 1 আর নিচে কিছু থাকে না, মানে উপরে থেকে 2 আর নিচে কিছু থাকে না মানে 1, তাহলে অনুপাতটা হলো হচ্ছে 1 ডিভাইডেড 1, দ্যাট মিন্স 2:1। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2:1, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে সান্দ্রতার গুণাঙ্কের মাত্রা কত, সান্দ্রতার গুণাঙ্কের মাত্রা মুখস্থ রাখবা হচ্ছে এম এর ইনভার্স 1 টি ইনভার্স 1, এটা হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক, এটা হচ্ছে মুখস্থ রাখবা। তো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। হচ্ছে একটা দালানের ছাদের সাথে 10 মিটার লম্বা একটি মই যদি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত, যদি হচ্ছে 68 কেজি ভরের একটা ব্যক্তি 12 কেজি ওজনের জিনিস নিয়ে এত সেকেন্ডে মই বিয়ে ছাদে ওঠে, ওই ব্যক্তি কত ওয়াট বা ক্ষমতা প্রয়োগ করে, মানে ক্ষমতাটা বের করতে বলছে। সো দেখো ক্ষমতা কি, ক্ষমতাটা হচ্ছে পি সমান সমান হচ্ছে ডাব্লু ডিভাইডেড টি। ডাব্লু কে আবার আমরা এভাবে লিখতে পারি, আমরা ডাব্লু সমান সমান আবার জানি হচ্ছে এম জি এইচ ডিভাইডেড টি।
আমাদের এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে এম এর মান লাগবে, জি এর মান লাগবে, এইচ এর মান এবং টি সময়ের মান লাগবে। এখানে দেখো ডিরেক্টলি এইচ এর মানটা দেয় না, অনেক সময় 10 মিটার ধরে হিসাব করবে, কিন্তু না, এটা কিন্তু উচ্চতা, একবারে উচ্চতা না, আমাদের ডিরেক্টলি উচ্চতা, ভূমি থেকে উচ্চতা, খাড়া উচ্চতা নিতে হবে। সো এইটা একটা ফিগার, তোমাদের এইচ বের করার জন্য একটা চিত্র অঙ্কন করি। দেখো এইটা একটা ভূমি, ভূমির সাথে হচ্ছে একটা ছাদের সাথে 10 মিটার একটা মই লাগানো। ধরো এখানে একটা ছাদ আছে, মই কিন্তু একবার সোজা ভাবে লাগালে সে কিন্তু উঠতে পারবে না, কিন্তু হালানো ভাবে হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে একটা ছাদ, এখানে একটা ছাদ আছে ধরো, এই ছাদের সাথে লাগানো। এখন বলছে হচ্ছে ছাদের সাথে লাগানো হয়, এখানে ছাদের সাথে এখানে একটা লম্ব টানি, আমাদের এইটা যে এইটা আমরা এইচ নামকরণ করলাম, এইটা হচ্ছে উচ্চতা, আমাদের এই উচ্চতা এইচটা বের করতে হবে। সো দেখো আর এইটা ময়ের দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, 10 মিটার। এখন দেখো আমরা এইচটা কিভাবে বের করবো, দেখো এখানে আমাদের হচ্ছে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হবে। দেখো এই কোণে এটা একটা সমকোণ কিনতে হবে, এই কোণের সাপেক্ষে কিন্তু এই এইচটা হবে লম্ব, আর এটা কিন্তু হবে অতিভুজ। সো ত্রিকোণমিতিক ফর্মুলা দেখো, বলতো লম্ব আর অতিভুজের সাথে কার ত্রিকোণমিতিক ফর্মুলা সম্পর্ক আছে? 6টা ত্রিকোণমিতিক অনুপাতের ভিতর লম্ব এবং অতিভুজের সাথে হচ্ছে সাইন এবং কোসেকের সম্পর্ক আছে। সো এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের সাইন অথবা কোসেককে নিতে হবে। সো আমরা সাইনকে নিলাম। সো সাইন থিটা সমান সমান আমরা কি জানি? আমরা সাইন থিটা সমান সমান মানে অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি, বা সাইন 30 ডিগ্রি সমান সমান লিখতে পারবো লম্ব ডিভাইডেড ভূমি, এই কোণের সাপেক্ষে এটা হবে লম্ব ডিভাইডেড, সরি লম্ব ডিভাইডেড অতিভুজ, অতিভুজটা হবে 10, বা এইচ সমান সমান কি হবে, এইচ সমান সমান হবে আড়াআড়ি গুণ করো, সাইন 30 ডিগ্রি গুণ হচ্ছে 10, সাইন 30 ডিগ্রির মান কত বলো তো, হাফ, গুণন হচ্ছে 10, এই 10 কে 5 2 দ্বারা কাটলে 5, এইচ এর উচ্চতা, এইচ উচ্চতা পাইলাম হচ্ছে 5। বুঝছো? এইটা হচ্ছে প্রশ্নের একটু ট্রিকি, তাহলে ইজি এই প্রশ্নটা। এইচ এর মান পাইলাম 5, এটা এখানে বসিয়ে দেবো এখন। এবং এইখানে বসিয়ে দিয়ে দেখো এমটা কত, দেখো এম 65 এবং 12, টোটালটা আমাদের নিতে হবে, তাহলে সরি 68 আর হচ্ছে 12, তাহলে কত, 80 কেজি। এমটা কিন্তু হবে 80 কেজি। দুই বস্তু, মানুষের ভরও আসছে, কিন্তু ওই মানুষটাও কিন্তু 12 কেজি জিনিসও নিছে, মানে ওই পুরোটুকুরই কিন্তু এখানে হচ্ছে কাজ হয়েছে। বুঝছো? তাহলে 80 গুণন জির মান আমরা জানি 9.8, গুণন এইচ এর মান কত পাইছি 5, ডিভাইডেড সময়টা কত বলে দিয়েছে 19.6, 19.6 সেকেন্ড। এখন এখানে আমরা একটু হাতে ক্যালকুলেট করি, 9.8 দ্বারা এটাকে কাটলে হচ্ছে ভাগ করলে হবে 2, তারপরে দেখো হচ্ছে এই 2 দ্বারা হচ্ছে 80 কে কাটলে হবে হচ্ছে 40, 40 সাথে যদি 5 গুণ করা হয় তাহলে হবে 200 ক্ষমতা ওয়াট। অ্যান্সারটা হচ্ছে 200 ওয়াট, অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন বলছে সরল সন্ধিত গতি সম্পন্ন বস্তুর সরণের একটা সমীকরণ দেওয়া আছে, এইটা স্প্রিং ধ্রুবক কে মান দেওয়া আছে, টির মান এত হলে বিভব শক্তি কত। সো সরল দোলকের ক্ষেত্রে হচ্ছে বিভব শক্তি ই সমান সমান, বের করার ফর্মুলাটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে কে স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে, বাট এক্স এর মান সমীকরণ আকারে দেওয়া আছে, ডিরেক্টলি মান দেওয়া নেই। সো দেখো আমরা এক্স এর মান কিভাবে মান পাবো, টি এর মান বসে দিলে কিন্তু এক্স এর একটা মান চলে আসবে। তাহলে দেখো এক্স সমান সমান কি দেওয়া আছে, সাইন 2 সাইন 3t, টি সমান সমান কত বলে দিছে, এত সময়, তাহলে পাই ডিভাইডেড 3, পাই ডিভাইডেড 3 এই সময় এখানে বসে দিই, তাহলে দেখো এক্স এর মান আসবে 2 সাইন 3 ইন্টু টির মান কত, পাই ডিভাইডেড হচ্ছে 9, লেটার একটা ভাগ করলে 3, তাহলে দেখো 2 ইন্টু এখানে সাইন পাই ডিভাইডেড 3 মানে হচ্ছে কত, 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট ওভার 3 ডিভাইডেড 2, এই 2 টু কাটা, অতএব এক্স এর মান আসবে হচ্ছে পাই ডিভাইডেড 9 সময়ে রুট ওভার 3। এই এখন মানগুলো এখানে বসে দিয়ে দেখো, তাহলে বিভব শক্তিটা হবে হচ্ছে, বিভব শক্তিটা হবে হচ্ছে হাফ গুণন এর মান কত, দেখো তো কে এর মান হচ্ছে 30, গুণন এক্স এর মান রুট ওভার 3,
এরপর হচ্ছে স্কোয়ার, দেখো এই 2 দ্বারা হচ্ছে 30 কে কাটলে 15 গুণ হচ্ছে √/স্কোয়ার মানে 3, দ্যাট মিনস 45 বিভব শক্তি হচ্ছে 45, এটা জুল আসবে। অ্যান্সারটা হচ্ছে 45 বি নাম্বার। ওই প্রশ্নে বলেছে হচ্ছে 10 লিটার আয়তনের বদ্ধ পাত্রে 300 কিলোমিটার তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন যে চাপ প্রদর্শন করে, ওই একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে একই চাপ প্রদর্শন করবে। এখন দেখো আমরা হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে আদর্শ গ্যাসের ফর্মুলা হচ্ছে পিভি সমান এনআরটি, ওইটা দ্বারা সমাধান করব। সো প্রথমে আমরা হচ্ছে এই অক্সিজেনের ক্ষেত্রে একটু হিসাব করে নিই। দেখো আমরা হচ্ছে এই অক্সিজেনের ক্ষেত্রে যদি হচ্ছে ফর্মুলাতে হিসাব করে নেই, আমরা জানি হচ্ছে পিভি সমান এনআরটি, তাই তো জানি, বাট মোল ডিরেক্টলি দেয় নাই, এখানে দেয়া আছে হচ্ছে কত গ্রাম। আমাদের হচ্ছে পি ভি সমান এন এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড এম আর টি। এখন কি কি ডাটা দেওয়া আছে এগুলো লিখি। দেখো এই অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে যে ডাটা দেওয়া আছে, ভিটা হচ্ছে, ভি মানে হচ্ছে আয়তনটা হচ্ছে 10 লিটার। এরপর হচ্ছে তাপমাত্রা টির মান দিয়েছে হচ্ছে 300 কেলভিন। এরপরে হচ্ছে 16 গ্রাম, ডাব্লুর মান দিয়েছে হচ্ছে 16 গ্রাম। আর আমরা জানি অক্সিজেনের আণবিক ভরটা হবে হচ্ছে, অক্সিজেন 2 গ্যাসের ভরটা হবে হচ্ছে 32 গ্রাম। যে চাপ প্রদর্শন করে, যে চাপ আমরা হচ্ছে চাপ হচ্ছে যে প্রদর্শন করে, চাপ আমরা হচ্ছে ধরলাম হচ্ছে এক্স চাপ প্রদর্শন করে, জানি না কি কি চাপ প্রদর্শন করে। তাহলে দেখো এই ফর্মুলায় যদি বসাই, সো আমরা হচ্ছে এই চাপটাই বের করব, কি চাপটা বের করে মানে প্রদর্শন করে, এইটা আমরা হচ্ছে বের করব। এটাকে ড্যাশ দিলাম। এখন ফর্মুলায় বসে দেখো, বা পি আর ভি, ভি কে এই পাশে যে পাটা দিয়ে ডিভাইডেড হবে, দেখো এখানে হচ্ছে ভি ডিভাইডেড হচ্ছে এম হবে। তাহলে দেখো ডাব্লুর মান কত, ডাব্লুর মান হচ্ছে 16, আর এর মান আর কে এভাবে রেখে দেই, মান না বসালে হবে। টির মান কত, টির মান হচ্ছে 300, আর নিচে ভির মান কত, ভির মান হচ্ছে 100, এম এর মান কত, এম এর মান হচ্ছে 32। এখানে একটা ক্যালকুলেশন করে দেখো, এই 32 16 দ্বারা 32 কে কাটলে 2, আবার দেখো এই শূন্য কাটা এই শূন্য কাটা, আর 2 দ্বারা 30 কে কাটলে 15। তাহলে চাপটা প্রদর্শন করতেছে কত, 15 আর। বুঝছো, এটা হচ্ছে অক্সিজেনের চাপ আমরা পাইলাম হচ্ছে 15 আর। এখন এবার আমরা এই নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে একটু হিসাব করে দেখো। এই নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা হচ্ছে সেম ফর্মুলাটা ইউজ করব, পিভি সমান এন এর পরিবর্তে যেহেতু কত গ্রাম বের করতে বলেছে, সেহেতু ডাব্লিউ ডিভাইডেড এম আর টি একবারে লিখলাম। এখন দেখো এইটার ক্ষেত্রে ডাটা কি কি দেওয়া আছে, বলছে যে চাপ প্রদর্শন করে, একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম লাগলে একই চাপ, তাহলে পি, এইটার ক্ষেত্রে হচ্ছে চাপ, পিটা হবে অক্সিজেনের যে চাপটা ঘটে এই 15 আর, এটা কিন্তু এই নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে ঘটবে। এরপরে বলছে একই পাত্র এবং একই তাপমাত্রা, একই পাত্র যেহেতু সেটা কিন্তু আয়তনও সেম হবে। সো দেখো হচ্ছে ভি, আয়তনও কিন্তু অক্সিজেন আয়তনের সমানই হবে, প্রশ্ন দেখে বুঝতে হবে। আর বলছে একই তাপমাত্রা, দ্যাট মিনস টিটাও কিন্তু হচ্ছে অক্সিজেন ক্ষেত্রে যে তাপমাত্রা ছিল সেটাই কিন্তু হবে। এখন আমাদের হচ্ছে রাখলে কত গ্রাম নাইট্রোজেন লাগবে, এই ডাব্লুটা বের করতে বলছে, আর আমরা কিন্তু নাইট্রোজেনের আণবিক ভর কিন্তু 28 গ্রাম, এটা জানি। এখন বসে দিয়ে দেখো আমরা হচ্ছে ডাব্লু বের করব, বা ডাব্লু সমান কি হবে, দেখো এখান থেকে ডাব্লু আর আর যদি গুণ করে ডাব্লু আর টি সমান হবে পি ভি এম, অতএব ডাব্লু সমান ফর্মুলা হবে হচ্ছে পি ভি এম ডিভাইডেড হচ্ছে আর টি, এই ফর্মুলা। আমি একটু উপরে গুলো মিশে দেই। দেখো এইটার ক্ষেত্রে হচ্ছে ডাব্লু অফ নাইট্রোজেন দিলাম N2, ফর্মুলাটা হচ্ছে এখান থেকে পি ভি এম ডিভাইডেড হচ্ছে আর টি,
এখন দেখো এই পিভি আর টির মান বসে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো হচ্ছে পির মান কত 15 আর ভির মান কত 10 গুণন এম এর মান কত, এম এর মান হচ্ছে 28 ডিভাইডেড আর গুণ হচ্ছে টির মান কত, টির মান পাইছে হচ্ছে 30। এখানে ক্যালকুলেশন 300। এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, এ আর কাটা, আবার দেখো এই শূন্য কাটা, এই 15 দ্বারা 30 কে কাটলে হচ্ছে 2, আর তাহলে উপরে থাকে হচ্ছে এই 28 ডিভাইডেড 2, দ্যাট মিন্স হচ্ছে 40, এটা গ্রাম আসবে। ডাব্লু পরিমাণ কত আমরা পাইলাম, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের গ্রামটা হবে হচ্ছে, পরিমাণটা হবে হচ্ছে 14 গ্রাম, 14 গ্রাম। অ্যান্সার হচ্ছে এই নাম্বার। সেই প্রশ্ন আমরা ডিটেলসে বুঝাইছি, বইয়ে দেখবা হচ্ছে সমানুপাতিক পি1 পি1 ভি1 তারপরে পি2 ভি2 ওইভাবে ধরে করেছে, আমি ডিটেলসে তোমাদের বুঝাইছি। দেখো অ্যান্সারটা কিন্তু 14 গ্রাম হবে। সো আশা করি বুঝতে পারছো। সো এই ছিল হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা 2020-21 সেশনে তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো প্রশ্ন হচ্ছে ফিজিক্স অংশ থেকে এসেছিল, প্রত্যেকটা প্রশ্নই সমাধান করে দিয়েছি। সো আমার বোঝানোর ক্ষেত্রেও যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমিও কিন্তু তোমাদের মতো একজন স্টুডেন্ট, প্রফেশনাল কোনো টিচার না। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।